আজকে বিজেপির কাছে একটা শুভ দিন। রাম মন্দির, রাম মন্দিরের রামলালা প্রতিষ্ঠা, প্রাণ প্রতিষ্ঠা এবং দীর্ঘদিনের যে স্বপ্ন বিজেপি লালিত পালিত করেছিল, আজকে তার শেষ হলো। আর রাম মন্দিরকে সামনে রেখেই আগামী দিনে নির্বাচনী প্রচার চলবে, এরকমটাই কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা। কারণ যে উন্মাদনা সারা দেশ জুড়ে হয়েছে, শুধু সারা দেশই বা বলি কেন, সারা বিশ্বের বেশ কয়েকটি দেশে কার্যত উন্মাদনায় পরিণত হয়েছে। রাম আবেগ, সেই আবেগে ভেসে গেছে কার্যত গোটা দেশ, যেখানে বিরোধীরা পর্যন্ত মুখ খুলতে পারেনি। এবং আজকে আমরা আশ্চর্যজনকভাবে সমস্ত বিরোধী দলের নেতাদের মুখ বন্ধ দেখলাম। তার কারণ এমন একটা সেন্টিমেন্ট, এমন একটা স্পর্শকাতর বিষয় হয়ে দাঁড়িয়েছে এই রাম মন্দির, যেখানে তার বিরোধিতা করতে গেলেই কার্যত চক্ষুশূল হতে হবে। ফলে সমস্ত বিরোধী দল এবং বিরোধী নেতারা আজকের দিনে অন্তত পক্ষে তারা মুখ বন্ধ রেখেছেন, অত্যন্ত বুদ্ধিমানের কাজ করেছেন। কিছুদিন আগেই আমরা জানি যে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকে আমন্ত্রণ জানানো হয়েছিল রাম মন্দিরের প্রতিষ্ঠা এবং উদ্বোধনের দিনে, কিন্তু তারা প্রত্যাখ্যান করেছেন। তার ফলাফল কি হয়েছে আপনারা একবার দেখে নিন। রাহুল গান্ধীকে কিভাবে আসামে ব্যারিকেডের মধ্যে পড়তে হয়েছে এবং তাকে ঘিরে কার্যত বিক্ষোভ হয়েছে, স্লোগান উঠেছে। মেজাজ হারিয়ে রাহুল গান্ধীকে গাড়ির থেকে নেমে গিয়ে দর্শকদের দিকে, যারা ভক্ত তাদের দিকে তেড়ে যেতে দেখা গেছে। অন্যদিকে আসামে একটি জায়গাতে গিয়ে ফের তাকে দ্বিতীয়বারের জন্য ব্যারিকেডের মুখে পড়তে হয়। ফলে খুব একটা কিন্তু এটা বিরোধী যারা রয়েছেন, বিশেষ করে কংগ্রেস এবং রাহুল গান্ধীর কাছে খুব একটা কিন্তু শুভ বার্তা নয়। একবার দেখে নিন রাহুল গান্ধীর সঙ্গে কি করেছেন বিজেপি ভক্তরা। দেখলেন বিভিন্ন জায়গাতে যেভাবে তাকে আক্রমণ করা হয়েছে, বিক্ষোভ দেখানো হয়েছে, গো ব্যাক ধ্বনি দেওয়া হয়েছে। এটা কিন্তু রাহুল গান্ধীর একেবারে স্বপ্নের কল্পনাতীত ছিল, কিন্তু বাস্তবে তাই হয়েছে। তার কারণ মূল একটাই, যে রাম মন্দিরে বিরোধিতা করা। বিরোধিতা করার ফলেই কিন্তু আজকে যে উদ্দীপনা এবং যে প্রচারের মাত্রা তুঙ্গে উঠেছে, এটা কিন্তু স্রেফ বিরোধীদের জন্য। বিরোধীরা যদি এটা বিজেপির পলিটিক্যাল একটা ইস্যু বলে মনে করে নিত, তাহলে রাম মন্দিরকে নিয়ে বিজেপির যে প্রচার বা বিজেপির এই যে উন্মাদনা রাম মন্দিরকে কেন্দ্র করে, সেটা কিন্তু এতটা প্রচার পেত না। কিন্তু মাঝখান থেকে যেটা হলো, আমরা দেখলাম সারা দেশব্যাপী একটা উন্মাদন, একটা পাগলামো হয়েছে কার্যত এই রাম মন্দিরকে কেন্দ্র করে। সকাল থেকে বিভিন্ন জায়গায় মিছিল, অনুষ্ঠান, রাম পুজো থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে মিষ্টি বিতরণ করা হয়েছে এবং একই সঙ্গে এই রাম মন্দিরের যে রামলালা যে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, সেই উৎসব অনুষ্ঠিত হয়েছে। বিরোধীরা যদি এটাকে একেবারে শুধুমাত্র পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে দেখতো, তাহলে কিন্তু এতটা বাড়াবাড়ি হতো না বলেই মনে করা হচ্ছে। সারা দেশব্যাপী আমরা যদি এবারে লোকসভা নির্বাচনের দিকে তাকাই, সামনে অর্থাৎ মার্চ মাসের মধ্যেই লোকসভা নির্বাচন হবে। আর কিছুদিন পরেই ভোটার অ্যাকাউন্ট অর্থাৎ বাজেট পাশ করানো হবে। সেই বাজেট পাশের পরেই লোকসভা ডিক্লেয়ার করে দেওয়া হবে। যেটা মনে করা হচ্ছে সূত্র মারফত এবং স্বরাষ্ট্র দপ্তরের যা সূত্র, নির্বাচন কমিশনের যে সূত্র, তাতে মনে করা হচ্ছে মার্চ মাসের সেকেন্ড উইক অর্থাৎ 15 থেকে 20 তারিখের মধ্যেই নির্বাচন ঘোষণা করে দেওয়া হবে। ফলে হাতে রয়েছে মাত্র আর 1-1.5 মাস। আর রাম মন্দিরকে কেন্দ্র করে এই যে উদ্দীপনা, তাকে সামনে নিয়েই বিজেপি প্রচারে এগিয়ে যাবে সারা দেশব্যাপী। বিভিন্ন জায়গাতে যেখানটায় এই রাম মন্দিরকে নিয়ে উন্মাদনা হয়েছে, সেসব জায়গাতে বিজেপি বেশি টার্গেট করবে বলে মনে করা হচ্ছে। এতে গেল দেশের কথা। এবার আমাদের রাজ্যের কথাতে আসি। রাজ্যের কি পরিস্থিতি এখন আমরা একবার তাকিয়ে নিই। কি কৌশলে বিজেপি তাদের প্রচারটা সেরে নিল। প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে রাম মন্দিরের প্রসাদ, একটি করে প্রদীপ তারা পৌঁছে দিল। এটাকে শুধুমাত্র ধর্মীয় আচরণ বা ধর্মীয় একটি অনুষ্ঠান বললে ভুল হবে। সুকৌশলে বিজেপি কিন্তু প্রত্যেকের ঘরে পৌঁছে গেল, যেটা সিপিএম করতে একটা সময় প্রত্যেকের ঘরে ঘরে যেত, তাদের সাথে কথা বলতো, মা মাসিমা কেমন আছেন, চা খাবো ইত্যাদি বলে তারা যে জনসংযোগ, সেই জনসংযোগটাকে তারা একেবারে মসৃণ করে রাখতো। বিজেপি কিন্তু এই রাম মন্দিরকে সামনে রেখে
রামলালার যে প্রসাদ তাকে বাড়িতে পৌঁছে দিয়ে সুকৌশলে প্রত্যেকটি বাড়িতে কিন্তু তারা ঢুকে গেল এবং তাদের যে অবস্থান বা তাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য কার্যত তাদেরকে বুঝিয়ে দিল। আজকে বিভিন্ন জায়গায় যারা কোনোদিন এই রাম মন্দির নিয়ে বা বিজেপি নিয়ে যারা মাথা ঘামায়নি, তাদের বাড়িতেও দেখা গেছে যে ধ্বজা অর্থাৎ পতাকা উঠতে, তাদের বাড়িতেও দেখা গেছে প্রদীপ জ্বালাতে, এবং রাতের বেলা সন্ধ্যেবেলাতেও তারা প্রদীপ জ্বালাবে, এমন অনেক জায়গা থেকেই বলেছে। ফলে লোকসভা নির্বাচন আগে নির্বাচনী যে প্রচার, সেই প্রচার কিন্তু বিজেপি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে এবং সুকৌশলে রাম মন্দিরকে সামনে রেখে অন্ততপক্ষে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে তারা এই প্রচার চালিয়েছেন এবং প্রায় বলতে গেলে 80% বাড়িতে তারা এই রাম মন্দিরের প্রসাদ এবং প্রদীপ পৌঁছে দিয়েছে। ফলে আসন্ন যে লোকসভা 2024-এ যে লোকসভা আর কিছুদিনের মধ্যেই যেটা ঘোষণা করা হবে, তার আগে লোকসভা নির্বাচনের যে প্রচার, সেই প্রচারে কিন্তু বিজেপি অন্যান্য যে বিরোধী দল তাদের থেকে কয়েক কদম এগিয়ে রয়েছেন। এবারে যে স্লোগান তোলা হয়েছে আপকি বার 400 বার, অর্থাৎ 400 অধিক আসন নেওয়ার লক্ষ্যে বিজেপি এগিয়ে যাচ্ছেন। 400 আসন পাবে কিনা সেটা তো সময় বলবে, লোকসভা নির্বাচনে ফলাফল বলবে। তবে এই মুহূর্তে রাম মন্দিরকে সামনে রেখে বিজেপির যে প্রচার এবং লোকসভা নির্বাচনের যে মূল ইস্যু হতে চলেছে রাম মন্দির, এটা বলার অপেক্ষা রাখছে না। এই রাম মন্দির ছাড়াও আরো অনেকগুলি ইস্যু বিজেপি তারা তুলে ধরবে। সামনে যেহেতু বিজেপির সামনে একটা সুযোগ থাকছে ভোট অন অ্যাকাউন্ট অর্থাৎ বাজেট পাস করার, বেশ কিছু জনমুখী প্রকল্প এবং বিভিন্ন ছাড়, বলতে গেলে যেটা হয় যে কল্পতরু হয়ে উঠতে পারেন নরেন্দ্র মোদী। এখন সব থেকে বড় বিষয় যে বিজেপির এই যে কৌশল এবং বিজেপির সামনে যে একটা বড় সুযোগ রয়েছে বাজেট পেশ করিয়ে সাধারণ মানুষের মন জয় করে নেওয়া, বিপুল পরিমাণে ছাড় দিয়ে সাধারণ মানুষকে নিজেদের দিকে টেনে নিয়ে আসা যে সুযোগ রয়েছে, এবং এই সুযোগকে সদ্ব্যবহার যে বিজেপি কোনো কথা বলা অপেক্ষা রাখে না। কিন্তু বিরোধীরা একে কিভাবে প্রতিরোধ করবে? আমরা দেখতে পাচ্ছি যে বিজেপিকে হারানোর জন্য যে ইন্ডিয়া জোট তৈরি করা হয়েছিল, ইতিমধ্যেই আমাদের রাজ্যে কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। কার্যত কংগ্রেস আলাদা এবং তৃণমূল আলাদা পথে চলবে, এটা ঘোষণা করে দেওয়া হয়েছে। সিপিএম বামফ্রন্ট বলে দিয়েছেন যে বিজেপিকে হারাতে গেলে তৃণমূল কেন, অন্য যে কোনো দলের সঙ্গে তারা যেতে প্রস্তুত, কিন্তু প্রত্যেকটি দলকে আগে তারা যে সাম্প্রদায়িক নয়, তারা বিজেপির প্রতি তাদের যে কোনো দুর্বলতা নেই, আরএসএস এর প্রতি দুর্বলতা নেই, সেটা তাদেরকে প্রমাণ করতে হবে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে আরএসএস প্রীতি, সেই আরএসএস প্রীতি থাকলে তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোটে থাকবে কিনা যথেষ্ট সন্দেহ আছে। ইতিমধ্যেই যেটা জানা যায় যে অখিলেশ যাদব তিনিও কিন্তু কিছুটা হলো পিছিয়ে এসছেন। আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল তিনিও অনেকটা পিছিয়ে এসছেন। ফলে ইন্ডিয়া জোটের মধ্যে একাধিক ফাটল, একাধিক সমস্যা তৈরি হয়ে যাওয়াতে বিজেপির পক্ষে এই লড়াইয়ের ময়দান আরো অনেকটা সহজ হয়ে গেছে। রইল একা শুধু কংগ্রেস, যেখানটায় রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী কার্যত তারা এখন শক্তিহীন হয়ে গেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেস বিরোধীর সঙ্গে যদি বিজেপির সঙ্গে কতটা তারা লড়াই করতে পারবে বা কতটা তারা প্রতিরোধ গড়ে তুলতে পারবে, এটা যথেষ্ট সন্দেহ রয়েছেন। যারা রাজনৈতিক বিশেষজ্ঞ তারা মনে করছে যে বিজেপিকে আটকানোর জন্য যে শক্তি দরকার, বিশেষ করে নরেন্দ্র মোদীর সমকক্ষ যদি কোনো মুখ এখানে কংগ্রেসকে বা বিরোধী দলকে যদি তুলে ধরতে হয়, সেক্ষেত্রে ভারতবর্ষে এমন কোনো মুখ নেই এই মুহূর্তে যে নরেন্দ্র মোদীর পাশাপাশি তার সঙ্গে চ্যালেঞ্জ করবে, তার বিকল্প হিসাবে তারা সাধারণ মানুষের কাছে তুলে ধরবে। ফলে সব দিক দিয়ে যদি আমরা বিচার বিবেচনা করি, তাহলে এক তো রাম মন্দির রয়েছেই, প্লাস সামনে যে বাজেট, সেই বাজেটকে সামনে রেখে বিজেপি যেভাবে যে সুকৌশলে প্রচারটা চালালো লোকসভা নির্বাচনের আগে, তাতে কয়েক কদম এগিয়ে গেল। বিরোধীরা এখন কি করবে, এখন সেটাই দেখায়। বিরোধীদের হাতে কোনো তাস আছে কিনা বা কোনো তাস তারা খুঁজে বার কিনা, এখন সেটা সময়ের ব্যাপার।